জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অসাংবিধানিক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি খুব গোপনে হঠাৎ 5 দিনের সফরে এই মুহূর্তে আমি যে শহরে বসবাস করি ওয়াশিংটনে অবস্থান করছেন। সেই বিষয় নিয়ে কেন এই গোপন আয়োজন বা কেনই বা উনি গোপনে 5 দিনের সফরে আসলেন, সেসবগুলো নিয়ে আমাদের কথা শোনা যাচ্ছে। বেলাল হোসেন ফারুকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনার প্রারম্ভেই আমরা অন্য একজন এই আলাপ নিয়ে, এই গোপন আলাপ নিয়ে আমেরিকাতে উনি কেন এসেছেন সেটা চলুন একটু শুনে আসি, আপনি যদি অনুমতি দেন শায়লা। আমরা শুনে আসি অন্যজনের কথা থেকে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কেন হঠাৎ করে 5 দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন, কেন মার্কিন প্রশাসন তাকে হঠাৎ করে ডেকে পাঠালো, এবং কেনই বা তিনি গোপনে আমেরিকা পাড়ি দিয়েছেন। তিনি কিন্তু দেশ ছেড়েছেন গতকাল বুধবার এবং ইতিমধ্যে তিনি আমেরিকায় পৌঁছেও গিয়েছেন। তিনি সেখানে পৌঁছে যাওয়ার পরও বাংলাদেশ সরকার সরকারিভাবে কিন্তু তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার 5 দিনের জন্য আমেরিকা সফরের বিষয়টি কখনোই সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করেনি। একটু আগে, অর্থাৎ আমি এই যে ভিডিও যখন করছি বৃহস্পতিবার সন্ধ্যেবেলা, একটু আগে বাংলাদেশ মিডিয়াতে প্রথমেই খবরটি এসছে এবং সেখানে যে সূত্রগুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাস কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে হ্যাঁ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন আমেরিকায় আছেন। আমেরিকায় তার সঙ্গে যে বৈঠক হবে তাতে 2 জন ব্যক্তির উপস্থিতি নিয়ে কিন্তু কূটনৈতিক মহলে, রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে এই যে, তাহলে আমরা ওনার কথা আরো হয়তো বা শুনবো। তাহলে আপনার কাছে আমি চলে যাই। আপনি এই বিষয়টা শুনলেন যে ডক্টর খলিলুর রহমান, যাকে বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে রেখেছেন, উনি হঠাৎ করে 5 দিনের সফরে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে, এবং ওয়াশিংটন ডিসি তো যে বাংলাদেশের দূতাবাস, সেখান থেকেও আজকের সন্ধ্যার সময় কিছু ছবিও আমি দেখলাম সামাজিক মাধ্যমে ছেড়েছেন। আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনি যেটা শোনালেন ভিডিওটা, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যে ভিডিওটা শোনালেন সেটা আমি শুনেছি সকালবেলা। অমল সরকার, যে দ্য ওয়ালের যিনি বলছেন দাদা, উনি আমাকে পাঠিয়েছিলেন, পাঠানজনের পরিচিতদের মধ্যে আমাকেও পাঠিয়েছিলেন, তো আমি শুনেছি। তো আমি ভেবেছিলাম যে ওনার সাথে কথা বলবো, আজকে সুযোগ হয়নি। এই যে একটা খবর আমরা জানলাম, আমার যেটা সবচেয়ে বেশি স্ট্রাইক করে এই ব্যাপারটা, এই যে ভদ্রলোক নিরাপত্তা উপদেষ্টা, উনি যখন দেশ থেকে বিদেশে কোথাও যাবেন, ওনার তো এটাকে মানে ক্লাসিফাইড রাখার কিছু নাই, ওনার তো সবাইকে জানানোর কথা। উনি যাচ্ছেন কোন দেশে, কেন যাচ্ছেন, কি করছেন, জাতি জানবে না, মানুষ জানবে না, এটাকে লুকানোর কি আছে? যখনই কোনো কিছু লুকানো হয় তখনই সামথিং নট রাইট। মানে এই বিষয়টা যদি বিস্তারিত বলতেন, যেটা বলছেন যে ক্লাসিফাইড করার বিষয়টা কেন রাইট? উনি তো নিরাপত্তা উপদেষ্টা, উনি কি সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে তারপরে যাবেন নাকি না? আপনার আমি যতদূর জানি এই ধরনের যে ডেজিগনেটেড যে পদগুলো আছে, আপনাকে দেখা যাচ্ছে না ভাই, এই যে পদগত এই পদটা, বিশেষ করে যে এই চাকরিটা ওনার, সেটাতে বোধহয় আমি যতদূর, ইফ আই এম নট রং, ওনার বোধহয় ওনার যে সফর, ওনার যে স্কেজুয়াল, ওনার যে উনি এক দেশে যাচ্ছেন, কারণ উনি তো উনি নিরাপত্তা উপদেষ্টা, সুতরাং উনি যে এখন উনি একটা দেশে যাচ্ছেন, কেন যাচ্ছেন আমি বলছি না খুঁটিনাটি সবকিছু জানাতে হবে, বাট উনি যে যাচ্ছেন ওনার স্কেজুয়াল তো আমরা জানবো। আমাদের দেশের প্রধান উপদেষ্টা কোনো দেশে গেছেন আমরা জানবো না? আমাদের দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা কোথাও গেছে আমরা জানবো না? সেরকম ভাবে তো আমরা জানি যে নিরাপত্তা উপদেষ্টার একটা 5 দিনের ভিজিট আছে ইউএসএ তে, এই কাজগুলো উনি করবেন। আমরা তো বিগত সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রী স্বয়ং বাংলাদেশে যে সংবাদ সম্মেলন করেছেন, এবং উনি যখন লিভ করেন আমরা জানি যে অমুক দিন অমুক চায়নাতে যাবেন, অমুক আমেরিকাতে যাচ্ছেন। তো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সফর আমরা জানি না? আমরা জানি তো, মানে এটাই তো বোধহয় নিয়ম, আমি যতদূর জানি, ইফ আই এম নট রং। ওনার এই যে হঠাৎ করে লুকিয়ে 5 দিনের জন্য চলে যাওয়া, তারপরে সেটা 2 দিন পরে আমরা জানবো, বুধবারে গেছেন, বৃহস্পতিবারে বোধহয় জানা গেছে, তাও সব খবর কাগজে আসে নাই। মানে একটা ফিসি ফিসি ব্যাপার লাগে আমার কাছে দস্তগীর ভাই, এই লোকের মুভমেন্টটা।
আপনার এই ফিসি বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আমাদের জানা প্রয়োজন। আপনি কি মনে করেন কেন এটা ফিসি আর কি কারণে? আপনি আপনার মতন করে যদি বলতেন যে কি কারণ থাকতে পারে ওনার এই গোপন সফর বলেন, ভ্রমণ বলেন, বা যদি এটা তলব হয়ে থাকে আমেরিকা থেকে যে আপনাকে আসতে হবে। আমরা জানি, আমি আপনাকে শুধু জানিয়ে দিতে চাই যে কিছুদিন পূর্বে পল কাপুর বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেছেন। অতএব এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে হ্যাঁ গোপন ভাবেই আসছে, সেই গোপনীয়তা হতে পারে সরকারের কোনো বিষয় রয়েছে যেসবগুলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমরা জানি যে এই সরকারকে কোনো ক্রমেই কোনোভাবেই সাংবিধানিক সরকার নয়, এবং 12 তারিখের একটা নির্বাচনের মূলা সামনে আছে। গত 23 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কংগ্রেস কমিটির এরা 5 জন বাংলাদেশের সরকারকে, বর্তমান সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন কতটুকু গণতান্ত্রিক হবে। সেখানে তো ওনারা উল্লেখ করেছেন 2018 এবং 24 নির্বাচন যেখানে কোনো নিষিদ্ধ না থাকলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটাকে তারা বলেছে যে এটা শান্তি, তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে না। এই সার্বিক বিষয়ে এই পল কাপুরের ডক্টর ইউনূসকে টেলিফোন এবং হঠাৎ করে খলিলুর রহমানের কি এটা তলবি কোনো বিষয় নাকি? আপনি যদি বিস্তারিতভাবে আমাদের একটু জানান। ধন্যবাদ। ধন্যবাদ। এই বিষয়টা আমার থেকে ভালো অনেক বেশি আপনি বলতে পারবেন। আমি জাস্ট মানে আপনি তো এগুলো নিয়েই কাজ করেন, এটার মধ্যেই আছেন, সো এবং আপনার শহরে উনি আছে এখন, সো আপনি অনেক ভালো বলতে পারবেন বিকজ আপনার এক্সেস আছে, আপনি এগুলো নিয়েই কাজ করেন। কিন্তু আমি যেটা ধারণা করছি, আমি যেটা বুঝতে পারছি, শুনছি, সেটা নিয়ে আপনাকে বলবো, তারপরে আপনি আমাকে ধারণাটা ভুল শুদ্ধ এটাকে ঠিক করে দিবেন, আমি আশা করব। সো আপনি আমাকে বলছেন যে মানে উনি কেন, মানে আপনি দেখেন এই যে আপনি যে প্রথমে যে দ্য ওয়ালের যে ভিডিওটা আমাদেরকে শোনালেন, এই ভিডিওটা ইন্টারেস্টিং ব্যাপার। এই যে মিস্টার খলিলুর রহমান উনি যে বাইরে গেছেন 5 দিনের সফরে, এটা প্রথমে একজন আমাকে বলেছে, আমি খুঁজছিলাম, তারপরে আমি এই অমলদার এই মানে দাওয়ালের এই ভিডিওটা দেখলাম। দেন আই গট টু নো ইয়েস, মানে খবরটা সত্য। এই খবরটা আমাদের দেশের একজন নিরাপত্তা উপদেষ্টা একটা দেশে ভিজিট করতে যাচ্ছেন এবং এরকম একটা ক্রুশিয়াল সময়ে 5 দিনের জন্য, কিন্তু আমরা জানলাম বাইরের থেকে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। আচ্ছা, এখন আমি যেটা শুনেছি, দা ওয়ালের কথা বলেন, আরেকটা জায়গা থেকে এরকম যে উনি গেছেন, আসলে ওনাকে ডেকে নেওয়া যাওয়া হয়েছে এবং উনি ওই সফরে এই দা ওয়ালে উনি একদম ক্লিয়ারলি বলেছেন যে 2 জনের সাথে উনি দেখা করবেন। পল কাপুর একজন, আরেকজন বোধ হয় দূত মিস্টার ট্রাম্পের, ওনার নাম আমার মনে নাই, আপনিও বলতে পারেন। সার্জিও গোর, ইয়েস, সার্জিও গোর, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে, এবং তিনি সেন্ট্রাল এবং সাউথ এশিয়ার স্পেশাল এনভয়ও বটে। হ্যাঁ, তো উনি ওনার সাথেও নাকি দেখা করবেন, সার্জিও গোর এবং পল কাপুর। তো পল কাপুর যে একজন মানুষ, পল কাপুরও তো মানে সাউথ এশিয়ান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেটা তো ঠিক আছে, কিন্তু পল কাপুরের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে একটু সরি আমি জাম্প করলাম, আমরা আমেরিকাতে মন্ত্রীদেরকে সেক্রেটারি বলা হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের দেশে হয় উপ, না হয় প্রতি, এই ধরনের একজন মন্ত্রী। আচ্ছা, মন্ত্রী আর কি, মন্ত্রী লেভেলের। এবং উনি ওনার মৌলবাদিতা নিয়ে, উগ্র সাম্প্রদায়িকতা নিয়ে এবং পাকিস্তান, অ্যান্টি পাকিস্তান নিয়ে ওনার বইও আছে, উনি একজন অথারও। এবং সেই ভদ্রলোক শুনলাম তাকে ডেকে পাঠাইছেন, তলব করেছেন। এটা শোনা কথা, এটা আপনি আরো ভালো আমাদেরকে বলবেন, আমাদের দর্শক। এটা শোনা কথা নয়, এটা ইতিমধ্যে ভেরিফাইড। আমি বলবো যে কারণ হলো কিছুদিন আগে যে ওই পল কাপুর নিজে ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, এবং এই কথাটা ভাই আমি তাহলে আমার জন্য খুব ইজি হয়, আপনি কি বলবেন কি কথা বলেছে, আপনি কি জানেন? আচ্ছা, এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কি, আমাদের কাজ কি? সেদিন আমি একটা প্রশ্ন দেখলাম 2 দিন আগে বা 3 দিন আগে, 3 দিন আগে না, একজন জাতিসংঘে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করছেন কোন একটা বিষয়, যে এটাতে আপনার একটা তথ্য, একটা ইনফরমেশন, একটা নিউজ ইনফরমেশন দিয়ে বললেন এটাতে জাতিসংঘের প্রতিক্রিয়া। কিন্তু যিনি মুখপাত্র তিনি বলছেন এটা তো সাংবাদিকদের অ্যানালাইসিস করার কথা, এটা তো আমার কোনো রিয়েকশন দেখানোর কথা নয়। সেটা ধরে বলছি, আমরা তো আসলে অ্যানালাইসিস করি, আমরা সংবাদকে
হ্যাঁ, অতএব যে সংবাদটুকু আমরা অ্যানালাইসিস করতে পারি, যেহেতু আমি আবারও বলছি আপনার সাথে প্রতিনিয়তই যখন আমাদের কথা হয় তখন আমরা বলি যে আমরা এখানে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ অথবা ইন্দো প্যাসিফিক জোন এই বিষয়গুলো এই অঞ্চলে এখানকার পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসি নিয়ে আমরা আলাপ করি। সেখানে আপনারা জানেন যে আমেরিকা যেভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষেরা, আমাদের দেশে স্পেশালি আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনি জানেন ভালো করে যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত জাগে, এটা আমাদের একটা স্লোগান ছিল। কিন্তু বাস্তবতার খাতিরে আমরা এইভাবে বলি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকা তাদের এই প্রতিনিধিত্ব রক্ষা করার জন্য এবং সেখানকার মাটি এবং তাদের কালচারের সাথে সংযুক্তমূলক রাজনীতি করেন, যেটা ল্যাটিন আমেরিকাতে তারা প্রয়োগ করতে পারে সেটা আমাদের দেশে প্রয়োগ করতে পারে না। এবং আমাদের দেশে যেটা প্রয়োগ হয় সেটা আবার মিডল ইস্টে হয় না, মিডল ইস্টের মতো যেভাবে তারা যেতে পারে সেটা আবার আমাদের এখানে আসতে পারে না। তো সেইভাবে যেখানে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, সেই স্বাধীনতা লাভের যে নেতৃত্ব যে রাজনৈতিক দলটি দিয়েছিল, তখনও আমেরিকা যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্র পাকিস্তানের পক্ষেই ছিল, এটাই বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে আমেরিকা জানে যে এখানকার মানুষ যত ধর্মীয় উন্মাদনা ক্ষণস্থায়ী, এটা খুবই ক্ষণস্থায়ী, আলটিমেটলি এখানকার একটা শক্ত গোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছে এবং তাদেরকে হটিয়ে দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। তাই গত 23শে ডিসেম্বর এই যুক্তরাষ্ট্রের আমরা যদি ব্রিটিশ ইংলিশে বলি পার্লামেন্ট অথবা যে আইনসভার যে পররাষ্ট্র বিষয়ক কমিটি, সেই কমিটি এই কথাগুলো বলে চিঠি পাঠিয়েছেন। সে তারপরে আপনার প্রশ্নে এখন ফিরে আসি, এই বিষয়গুলো নিয়েই এই পল কাপড়, আমি তথ্যগুলো আরেকটু এইভাবে বলি, আমেরিকার বর্তমান সরকারে বহু ভারতীয় বংশোদ্ভূতরা এই ধরনের মন্ত্রী পর্যায়ে বসা, হোয়াইট হাউস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। হোয়াইট হাউসের আমেরিকার যিনি দ্বিতীয় মহিলা বা যাকে আমরা বলি ফার্স্ট লেডি এন্ড সেকেন্ড লেডি, তিনিও একজন ভারতীয় বংশোদ্ভূত। আমরা জানি যে আমেরিকার যেটা ইন্টারনাল নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সবচেয়ে শক্তিশালী পোস্টে, সেখানে হলো তুলসী গাবার্ট, উনিও ভারতীয় বংশোদ্ভূত। এখানে FBI এর যিনি প্রধান, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এখন একটা সাধারণ কথা বলি, আপনারা হয়তোবা আমাদের আমাদের কাছ থেকে আরো ডিপ অ্যানালাইসিস খুঁজেন যারা আমাদেরকে শুনছেন, কিন্তু আমরা দুইজনই করজোড়ে আপনাদের কাছে বলছি। আমি একজন বাঙালি, উনি বারবার বলছেন যে সারাদিন ইংলিশ বলি, কিন্তু এই মাতৃভাষায়, মায়ের ভাষায়, বাংলাদেশি ভাষায় আবার অ্যাকসেন্ট সহ বলবো, আমি অ্যাকসেন্ট নিয়ে বলি মনোরদিন, সেই না বলতে পারলেই আমাদের হজম হয় না। কিন্তু এই যে আমি যদি কোথাও ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের পক্ষে যাবে, তাই না? অতএব এটা খুবই স্বাভাবিক যে আমাদের যারা বংশোদ্ভূত এই দেশে বিভিন্ন ধরনের জায়গায় রয়ে গেছেন, তারা আলটিমেটলি এই সম্পর্কটা, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যদি আমেরিকাকে কোনো জায়গায় দাঁড় করাতে হয় তাহলে তারা ভারতের পক্ষেই দাঁড় করাবে। এই সহজ সূত্রটুকু বলার জন্য আমার এই লম্বা ভাষণ। অতএব এটা আমাদের খুব মনে রাখতে হবে যে শুধু ভারত নয়, আমেরিকাতেও এমন এমন জায়গায় 1 জন নয়, 10 জন নয়, আর বহু ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা রয়ে গেছে যেখানে ভারতের বংশোদ্ভূতরা বসা করছে। অতএব পল কাপুর যে কথাটা ওনাকে সরাসরি বলেছেন, সেই কথাটা তো আমি আর আপনি টেলিফোনে শুনিনি, আমাদেরকে তো কেউ এরকম হাতে তুলেও দেয়নি। আমাদের অ্যানালাইসিস হলো উনি সরাসরি বলেছেন যে আপনারা যদি নির্বাচন করেন তাহলে আমাদের স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস তো আমাদের বলতে হবে যে নির্বাচন ইনক্লুসিভ হয়নি, অতএব এই পথে আপনারা যাবেন কেন? আরেকটা বিষয় হলো যে আপনারা যে বারবার ভারতের সাথে উত্তেজনা তৈরি করছেন, ভুলে যাচ্ছেন কেন যে 71-এ আমরা বিরোধিতা করেছিলাম আমেরিকা, ভারত নয়। ভারত আপনাদেরকে জায়গা না দিলে আপনাদের এই 7.5 কোটি মানুষ থেকে আপনারা 7 লক্ষ থাকতেন কিনা বা 5 লক্ষ থাকতেন কিনা, সেটা আমি বলবো পাকিস্তানিরা কিন্তু সেটাই বলছে তারা উর্দুতে বলছে, ইংলিশে বলছে যে সব মানুষ মেরে ফেলো, আমাদের মাটির প্রয়োজন। আমি কি ভুল বললাম? আমি আপনার কাছে না, আমি কি কোনো না। অতএব আমাদের মৌলিক কথাটা হলো যে পল কাপুর উনি টেলিফোনে কথা বলার পর আমার ধারণা যে গত 10-15 দিনে যেহেতু সরকার কোনো ধরনের হয়তো বা ভিতরে দেখাচ্ছে কিন্তু কোনো ধরনের এই বাইরে প্রকাশ করছে না যে নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা, সেটার জন্য হয়তো বা তলব করে নিয়ে আসা হয়েছে। কারণ আমি জানি যে ইতিমধ্যে আজকে 12 তারিখে পৌঁছাবেন
আমাদের যিনি বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত যাবেন, তিনি 12 তারিখে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন ওনার ইয়ে করার জন্য, ওনার সাবমিশনের জন্য। আর ইতিমধ্যে যার কথা বলছি সার্জিও গোর, তিনিও ভারতে যাবেন, এবং স্পেশালি উনি সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার আমেরিকান এনভয় হিসেবে কাজ করবেন, যেটা এর আগে আমরা জানি একজন যে আমাদের রেজিম চেঞ্জের সাথে যুক্ত ছিল। অতএব এই বিষয়টা আমি আমার মতন করে বলে দিলাম যে আমার মনে হচ্ছে ওনাকে তলব করে নিয়ে আসা হয়েছে। যদি আমার কথা আপনি দ্বিমত করেন তাহলে একটু বলুন, আমি শুনি। আমারও মনে হচ্ছে যে তলবই করে নিয়ে আসছে, কারণ গত দুদিন আগেও কিন্তু জাতিসংঘ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের নির্বাচনে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবেন না। সো আমরা যদি খবর, আপনার যেটা বললেন যে আমরা তথ্য জোগাড় করা বা আমরা আমাদের অ্যানালাইসিস থেকে বলি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো আমরা যেটা করি যে প্রত্যেকটা লিঙ্কের সাথে প্রত্যেকটা লিঙ্ক মিলিয়ে তারপরে বোঝার চেষ্টা করি। কোনো কিছুই কার্যকারণ ছাড়া তো হয় না, একটার সাথে একটা কাজের সাথে একটা কাজের সম্পৃক্ততা আছে। কারণ আমি আর আপনি মনে আছে একবার একটা চিঠি অ্যানালাইসিস করেছিলাম, যেখানে বলা হয়েছিল, সেই আমেরিকা থেকেই গেছিল, যে সেখানে বলা হয়েছিল যে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন, দুটো বিষয়ে কথা বলা হয়েছিল। ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনাল আবার রিথিঙ্ক করতে হবে, স্টপ করতে হবে, এবং ফ্রি ফেয়ার ইলেকশন। তারপরে জাতিসংঘ বললো দুদিন আগে, এখন নিরাপত্তা উপদেষ্টাকে আবার জরুরি ভিত্তিতে পাঠানো হলো, এবং সেটাকে বাংলাদেশে একদম স্পিকড আউট, একদম খুবই গোপনীয় ভাবে উনি গেলেন, যেন মানুষ জানলে অসুবিধা।